আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ইসরায়েল নিজেদের সামরিক সক্ষমতা, গোয়েন্দা দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বরাবরই গর্ব করে আসছে। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ৭ অক্টোবর। অপারেশন আল আকসা ফ্লাড নামক অভিযানের অংশ হিসেবে হামাস ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায়। হামাসের হামলায় শতাধিক ইসরায়েলি নাগরিক নিহত হয়, শতাধিক সেনা ও নাগরিক জিম্মি হয়। হামাসের এক হামলায় অপরাজেয় ও দুর্ভেদ্য বলে দাবিদার ইসরায়েলের সব বড়াই নিঃশেষ হয়ে যায়। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। হামাসের গত ৭ অক্টোবরের অভিযানের মাত্র ২ সপ্তাহ আগে ২২ সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নতুন এক মধ্যপ্রাচ্যের স্বপ্ন দেখিয়েছিলেন। আঞ্চলিক নিরাপত্তার জন্য ইসরায়েলকে একমাত্র নিয়ামক শক্তি হিসেবে দাবি করেছিলেন। যোগাযোগের একটি মানচিত্রও দেখিয়েছিলেন, যেখানে ভারত থেকে শুরু হয়ে পারস্য উপকূলের সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডান হয়ে ইসরায়েলের হাইফায় এসে পৌঁছে সেখান থেকে ইউরোপ চলে গেছে। এটি হল ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর বা IMEC প্রকল্প। পেছন থেকে যুক্তরাষ্ট্র এই প্রকল্পটির ছক তৈরি করে। চীনের আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে তুলে ধরা হয় এই প্রকল্প। চীন ও রাশিয়ার বিপরীতে বিগত এক যুগ ধরে যুক্তরাষ্ট্র নতুন কিছু কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে। এক্ষেত্রে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র নিজস্ব সেনাবাহিনী মোতায়েনের পরিবর্তে ইসরায়েল ও সৌদি আরবের ওপর ভর করে স্বার্থ পূরণের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের এই কৌশল নিক্সন ডক্ট্রিন নামেও পরিচিত, যা ৭০-এর দশকে প্রণয়ন করা হয়। এই কৌশল অনুসারে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেদের আর্থিক স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করতে চায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের শেষ দিকে ইসরায়েল এবং বেশ কয়েকটি আরব দেশের মধ্যে আব্রাহাম চুক্তির মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পর ব্রেট ম্যাকগার্ককে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মধ্যপ্রাচ্যের দায়িত্ব পালনে নিযুক্ত করেছিলেন। ম্যাকগার্ক ইসরায়েলপন্থী একটি ঔপনিবেশিক কৌশল অবলম্বন করেন। তিনি ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। ২০২৪ সালের শুরুতে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল। এই চুক্তির অধীনে ইসরায়েল এই অঞ্চল সহ মুসলিম বিশ্বে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর আশা করেছিল। কিন্তু ৭ অক্টোবর হামাসের হামলায় পুরো পরিকল্পনা ভেস্তে যায়। ইসরায়েলের অপরাজেয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। এরপর শুরু হয় গাজা যুদ্ধ। এই যুদ্ধের প্রথম দিন থেকে ইহুদিবাদী সরকার এবং বাইডেন প্রশাসন ইসরায়েলি সামরিক বাহিনীর অপরাজেয় ইমেজ পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে যায়। নিজেদের ইমেজ পুনরুদ্ধারে ইসরায়েলের রাজনৈতিক এবং সামরিক নেতারা ইচ্ছাকৃতভাবে গাজাকে ধ্বংস করতে গণহত্যা শুরু করে। পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু গত ৯ মাসের যুদ্ধের পরও ইসরায়েল এরই মধ্যে বড় ধরনের কৌশলগত পরাজয়ের সম্মুখীন হয়েছে। সামরিক সব মতবাদ এবং কৌশলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েল রাষ্ট্র এত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি আর কখনোই হয়নি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মতবাদের একটি প্রধান ভিত্তি হল সুরক্ষিত সীমান্ত। ইসরায়েলি প্রশাসন সবসময় সীমান্তের চারপাশে বাফার জোন স্থাপন করার চেষ্টা করেছে, নিশ্চিত করার চেষ্টা করেছে যাতে আশেপাশের সরকারগুলো দুর্বল অবস্থায় থাকে। ১৯৫৬ এবং ১৯৬৭ সালে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপে হামলা চালিয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল সিনাইকে বাফার জোনে পরিণত করা। ইসরায়েলি সরকার ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে। সেখানে একটি বাফার জোন প্রতিষ্ঠার অজুহাতে ১৯৮১ সালে এই এলাকা নিজেদের মানচিত্রে সংযুক্ত করে। এর এক বছর পরে ১৯৮২ সালে ইসরায়েল আরেকটি বাফার জোন প্রতিষ্ঠা করার জন্য লেবানন আক্রমণ করে, যা লিটানি নদী পর্যন্ত গেছে। এই এলাকাটি ইসরায়েলের উত্তর সীমানা ছাড়িয়ে আরও প্রায় ২৭ কিলোমিটার ভেতরে। স্পর্শকাতর এলাকাটি ১৮ বছরের বেশি সময় দখলে রেখেছিল ইসরায়েল।
2000 সালে হিজবুল্লাহ প্রচণ্ড প্রতিরোধ লড়াই শুরু করে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের কয়েকশো সেনা এবং নাগরিক নিহত হওয়ার পর বাধ্য হয়ে প্রায় 850 বর্গ কিলোমিটারের বাফার অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয় তারা। একই যুক্তি ব্যবহার করে ইসরায়েল জোর দিয়ে এখনও বলে যাচ্ছে জর্ডানের সাথেও তাদের একটি বাফার জোন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য জর্ডান উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকা প্রয়োজন বলে দাবি করছে ইসরায়েল। সালে ট্রাম্পের ঘোষিত তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি স্বাক্ষরের অংশ হিসেবে ট্রাম্পের মেয়ে জামাই জেরেড কুশনারের সাথে আলোচনার সময় নেতানিয়াহু জর্ডানের এই বাফার জোনের ওপর জোর দিয়েছিলেন। পরিকল্পনার চূড়ান্ত সংস্করণে জর্ডান উপত্যকাকে ইসরায়েলের আওতাধীন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই অবস্থায় 7 অক্টোবরে হামাসের হামলা এবং পরবর্তীতে একাধিক ফ্রন্ট জুড়ে হিজবুল্লাহ ও হুথিরা ফ্রন্ট খোলায় প্রমাণ হয়ে যায় ইসরায়েলি সুরক্ষিত সীমান্তের ধারণা একটি মিথ ছাড়া কিছুই নয়। প্রতিরোধ সংগঠনগুলো এরই মধ্যে দূরপাল্লার রকেট, ব্যালিস্টিক মিসাইল এবং অত্যন্ত নির্ভুল ড্রোন সহ উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের গভীরে বেশ কয়েকবার হামলা করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের সংবেদনশীল স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক মতবাদ 6টি নীতির উপর প্রতিষ্ঠিত। এগুলো হল প্রি-এম্পটিভ স্ট্রাইক, প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা, কার্যকর প্রতিরোধ, শক্তিশালী প্রতিরক্ষা, তাৎক্ষণিক সমাধান এবং আধিপত্য বিস্তার। 7 অক্টোবর থেকে সবগুলো কৌশল মারাত্মকভাবে দুর্বল ও ব্যর্থ প্রমাণ হয়েছে। 1973 সালের যুদ্ধ ছাড়া 1948, 1956, 1967, 1982 এবং 2006 সাল সহ সব যুদ্ধে ইসরায়েল আকস্মিক আক্রমণ করে সংঘাত উস্কে দিয়েছে। কিন্তু 7 অক্টোবর ইসরায়েল প্রথমবারের মতো পাল্টা আঘাত খেয়েছে। হামাসের তাৎক্ষণিক হামলা এবং সীমান্ত অতিক্রম করার দুঃসাহস ইহুদিবাদী সরকারকে হতবাক করে। ইসরায়েল গোয়েন্দা সংস্থা হামাসের কয়েক বছরের প্রস্তুতি সম্বন্ধে কোনো তথ্যই জানতে পারেনি, যা সবার কাছে বিস্ময়কর বলেই মনে হয়। হামাসের হামলার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ইউনিট পুরোপুরি অকার্যকর হয়ে যায়। ইসরায়েলের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি ইসরায়েলি নাগরিকদের আস্থা কমে যায়। ইসরায়েলের নিজেদের গোয়েন্দা সংস্থাগুলোর দক্ষতা সম্পর্কে ব্যাপক আস্থা ছিল। নাগরিকরাও বিশ্বাস করত ইসরায়েলের বিরুদ্ধে কেউ কখনো কোনো হামলার কথা চিন্তা করা মাত্রই তারা আগাম তথ্য পেয়ে যাবে। বিগত কয়েক দশক ধরে ইসরায়েল তার অতুলনীয় মানব গোয়েন্দা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। ইসরায়েল বরাবরই দাবি করে তারা নিজেদের ভূখণ্ডে শত্রুদের অনুপ্রবেশ ঠেকাতে সক্ষম। ইসরায়েল তার নজরদারি ব্যবস্থা উন্নত করেছে। কিন্তু এত কিছুর পরও 7 অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শোচনীয়ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। হামাসের টানেল নেটওয়ার্ক, হিজবুল্লাহর উন্নত অস্ত্র ব্যবস্থা বা ইরানের ব্যালিস্টিক সক্ষমতা শনাক্ত করার ক্ষেত্রে তাদের নিরাপত্তা সিস্টেমগুলোর অক্ষমতা ইসরায়েলের ভয়াবহ দুর্বলতার প্রকাশ। ইসরায়েলিদের শ্রেষ্ঠত্বের আরেকটি প্রমাণ হল শত্রুর আক্রমণ করার সাহস থেকে বিরত রাখতে পারা। কিন্তু হামাস 7 অক্টোবর হামলা শুরু করার পর হিজবুল্লাহ সক্রিয় হয়ে ওঠে। তারা লেবাননের উত্তর সীমান্তে হামলা শুরু করে। ইসরায়েলের ওপর সরাসরি আক্রমণের পাশাপাশি লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী ইসরায়েলমুখী জাহাজগুলো আক্রমণ ও আটক করছে হুথিরা। এভাবে একই সাথে বেশ কয়েকটি সংগঠনের ইসরায়েলের ওপর হামলার ঘটনা নজিরবিহীন। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে কখনো এবারের মতো এরকম সমন্বিত হামলা হয়নি। বিশ্লেষকরা মনে করেন প্রতিষ্ঠার পর থেকে এতটা নাজুক অবস্থায় ইসরায়েল কখনোই পড়েনি। ইসরায়েলের আরও ব্যর্থতা হল দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর অবরুদ্ধ গাজার মুক্তিকামী সংগঠনগুলোর কোনোটিকেই তারা পরাভূত করতে পারেনি। এত দীর্ঘ সময় যুদ্ধ করার পরও হামাসকে নিশ্চিহ্ন করা কিংবা জিম্মি উদ্ধার করা সহ ইসরায়েলের কোনো টার্গেটই পূরণ হয়নি। লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুথিরা কেউই হামলা বন্ধ করেনি। ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েল কোণঠাসা অবস্থায় পড়েছে। ইসরায়েলি উত্তর সীমান্তে লাখখানেক মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, যা ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন। ইসরায়েলি সামরিক বাহিনী দীর্ঘ 9 মাস গাজায় যুদ্ধ করে ক্লান্ত ও বিপর্যস্ত। তাদেরকে এখন প্রকাশ্যেই স্বীকার করে নিতে হচ্ছে হামাসকে নির্মূল করা কখনোই সম্ভব নয়।
এই বাস্তবতা বিশ্বজুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর ভাবমূর্তি এবং সক্ষমতা প্রশ্নের মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীকে আর্থিক, সামরিক, গোয়েন্দা সংক্রান্ত এবং প্রযুক্তি তথ্য দিয়ে ব্যাপকভাবে সহায়তা করলেও এখনও পর্যন্ত ইসরায়েলি বাহিনী সফলতার মুখ দেখেনি। এবারের যুদ্ধে ইসরায়েলের নাগরিকরা যেভাবে নিরাপত্তাহীনতায় পড়েছে, এর আগে এমনটা কখনোই হয়নি। হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারীকে ৮ মাসেরও বেশি সময় ধরে উত্তর ও দক্ষিণ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত তারা নিজেদের ঘরে ফিরতে পারছে না। যে ইসরায়েল এতদিন গাজা, পশ্চিম তীর সহ গোটা ফিলিস্তিন থেকে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করেছে, এবার ইসরায়েলি নাগরিকরা ঘরবাড়ি ছাড়া হয়েছে। দেশজুড়ে অনিশ্চয়তা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে গত ৯ মাসে ৫ লাখেরও বেশি ইসরায়েলি দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে গত এপ্রিলে ইরান সরাসরি ইসরায়েলকে আক্রমণ করে। এই অভিজ্ঞতাও ইসরায়েলের কখনো হয়নি। ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোতে জনমত বাড়ছে। পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রায় সবগুলো দেশ যেভাবে যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, একের পর এক দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। সার্বিক বিচারে ইসরায়েলের ভাবমূর্তি শুধু নয়, পুরো রাষ্ট্রের অস্তিত্ব এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।